শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। আগামী ফেব্রুয়ারিতে হতে চলা জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যায়। এনসিপির পর জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ বৈঠক নিয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনায়েন তানভীর। তানভীর, এনসিপির প্রতিনিধি দলে কারা আছে এবং আলোচনা কি এখনো চলছে? তানভীর, এনসিপির প্রতিনিধি দলে কারা আছেন? মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির প্রতিনিধি দলের বৈঠকটি শুরু হয়েছে এবং সেটি চলছে। এনসিপির প্রতিনিধি দলে 4 জন রয়েছেন। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি, সেখানে আরও রয়েছেন সার্জিস আলম, খালিদ সাইফুল্লাহ এবং সামান্তা শারমিন। এই 4 জন এই আজকের এই বৈঠকে অনুষ্ঠানে তারা রয়েছেন এবং যে রাজনৈতিক যে সংলাপ অনুষ্ঠিত শুরু করেছেন প্রধান উপদেষ্টা, তারই অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের এই বৈঠকটি এনসিপির সাথে। আমরা যেটি জানতে পেরেছি যে এনসিপি মূলত 3 থেকে 4টি বিষয়ে তারা আজকে তাদের এজেন্ডা নিয়ে এসেছেন, তারা আলোচনা করবেন। এর মধ্যে কিন্তু তারা যেটি বলছেন যে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের একটি রোডম্যাপ তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে দাবি করবেন। এছাড়াও যারা এই তাদের যে নির্বাচনী যে প্রতীক দাবি করেছেন, শাপলা প্রতীক, সেই শাপলা প্রতীকের বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। প্রশাসনের নিরপেক্ষতা যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন, এমনটি আমরা জানতে পেরেছিলাম। এবং এই বৈঠকটি ভেতরে চলছে। বৈঠকের পরবর্তীতেই কিন্তু হয়তো গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন এনসিপি নেতৃবৃন্দ, তখনই আমরা বিস্তারিত জানতে পারবো। 6টা থেকে কিন্তু জামায়াত ইসলামকে সময় দেওয়া ছিল এবং এই জামায়াত ইসলামী এই বৈঠকে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে কিন্তু জামায়াতের নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে কিন্তু নায়েবে আমির, তার নেতৃত্বে এরই মধ্যে যমুনায় প্রবেশ করেছে জামায়াতের একটি প্রতিনিধি দল, তারাও আলোচনা করবেন। তো এই ছিল যমুনা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ তানভীর। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক নিয়ে জানালেন সহকর্মী হাসনায়েন তানভীর। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলেছেন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন তার মেয়াদে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। সরকারের সংস্কার উদ্যোগ জুলাই জাতীয় সনদের প্রশংসা করেন জার্মান রাষ্ট্রদূত। জুলাই আন্দোলনে হত্যা এবং শেখ হাসিনার আমলে গুম নির্যাতনের 3 মামলায় 15 সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 সকালে আদেশ দেন। তাদেরকে ঢাকা সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। এর আগে সকাল 7টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ওই 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায়ের দিন ধার্য হবে কাল। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি। এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটি এর সহকারী পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। বক্তব্য দেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আজিজ ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার।
দেশের ৬৮% ব্যাংক এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত নীতিমালা গ্রহণ করেনি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার দ্রুত গতিতে বাড়লেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। সবচেয়ে বেশি তথ্য নিয়ে কাজ করা ব্যাংকিং খাতেও এআই এর ব্যবহার সেভাবে শুরু হয়নি। BIBM এর গবেষণা বলছে দেশের মাত্র ৩২% ব্যাংক এআই এর ব্যবহারের জন্য নীতি ঠিক করেছে, আর সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এই হার ৪০%। ৯৫% ব্যাংক সাইবার হামলা পুনরুদ্ধারে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করে। ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে খুব কমই এআই এর ব্যবহার হয়ে থাকে এমন চিত্র উঠে আসে গবেষণায়। আমাদের এক্সিস্টিং যে সাইবার সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে আর কি, সেখানে আমরা এআই ইন্টিগ্রেশন বলি বা অ্যাডাপশন অফ এআই বলি অথবা এআই পাওয়ার সলিউশন বলি, এটা আমরা খুবই প্রাইমারি স্টেজে আছি আর কি, কম্পেয়ার টু দ্য ডেভেলপ কান্ট্রিজ। খাত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক চলে রুল বেসড সাইবার সিকিউরিটি দিয়ে। এআই পরিচালিত সাইবার অ্যাটাক হলে সেটা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে কাজ করার সময় এসেছে। আগে আসতো হিউম্যান এবং রুল বেসড, এখন তো আসবে এআই বেসড। তো এআই বেসড অ্যাটাকটা যখন আসবে, আমি একটা দিয়ে আটকাবো, ও আরেকটা তৈরি করবে, আরেকটা এই করার চেষ্টা করবে, এই করে কন্টিনিউয়াসলি সে মেশিন থেকেই কন্টিনিউয়াসলি অ্যাটাক আসতে থাকবে উইথ ইন্টেলিজেন্স। তো সেই জায়গাতে এবং যে কম্পোনেন্টগুলো এখন আমাদের এন্ড পয়েন্টে ঢুকে যায়, সেই কম্পোনেন্টগুলো ওই যেমন আমরা বলি ওয়্যার হেড আছে না, নিউক্লিয়ার ওয়্যার হেড, ওদেরও এরকম এআই ওয়্যার হেড থাকবে। তারপরে সেইখান থেকে সে চিন্তা করতে থাকবে যে কে কীভাবে মনিটরিং করতেছে এবং কীভাবে এই মনিটরিংয়ের ফাঁক দিয়ে বেরোয় যাওয়া যায়। তো এই জায়গাটা যখন করবে তখন আমাদের আসলে এআই অ্যাডাপ্টেশন ছাড়া দেখা যাবে হঠাৎ করে একটা বড় ডিজাস্টার হয়ে গেছে। এ সময় বক্তারা ব্যাংকিং খাতের সেবার গতি, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সাথে ব্যাংকের কর্মকর্তাদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার উপর জোর দেন। ইকরামুল ইসলাম খান, মাছরাঙ্গা নিউজ শো। আলোয় মোড়া উৎসব, তবু কোথায় যেন বিষাদের ছায়া। কিশোরগঞ্জের এক কালীপুজো মণ্ডপে এবার আনন্দ নয়, দেখাচ্ছে বেদনার মুখ। থিম দুঃখরূপং। গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের কান্না, ধ্বংস আর মানবতার আরতি মিলে মিশে গেছে পুজোর আলোয়। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার তথ্যচিত্রে নিউজ শো প্রতিবেদন। মণ্ডপের চারপাশে টানানো ২ শতাধিক ছবিতে ফুটে উঠেছে গাজার ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া শৈশব। কেউ কাঁদছে ধোঁয়ার মধ্যে, কেউ খুঁজছে হারানো মা বাবাকে। আলোর খেলার সঙ্গে সঙ্গেই দেখা যায় সেই ছবিগুলোর ভয়ার্ত মুখ। কালী মূর্তির চারপাশেও সাজানো হয়েছে এইসব শিশুদের ছবি। গাজা ফিলিস্তিনে যে এই শিশুরা আছে, শিশুদের উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে, ওরা যে অনাহারা আছে, ওরা যে কি পরিমাণ মানে মৃত্যু ঝুঁকিতে আছে, কি পরিমাণ ক্ষুধার্ত দারিদ্রতা তারা ফেস করতেছে, আমরা এই জিনিসটা একটু মানে এই মানুষের কাছে প্রকাশ করতে চাই। আমাদের এই থিমের উদ্দেশ্য এটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও চাই পৃথিবীর সকল শিশু শান্তিতে থাকুক, তাদের মাঝে সুখ সমৃদ্ধি ফিরে আসুক। আলো আর অন্ধকারের খেলায় সাজানো প্যান্ডেল, তবু চারদিকে এক অদ্ভুত নীরবতা। উৎসবের ঠাঁই পাওয়া গাজার কঙ্কালসার শিশুদের ছবিগুলো এই পূজায় পৃথিবীর গভীর অসুখের কথাই মনে করিয়ে দিচ্ছে বারবার। আয়োজকরা বলছেন একটি যন্ত্রণামুক্ত পৃথিবী, শিশুদের জন্য নিরাপদ বিশেষ স্বপ্নই তাদের পূজায় ফুটিয়ে তুলতে চেয়েছে তারা। ফিলিস্তিনি বা গাজাতে যে যুদ্ধ বিধ্বস্ত অনাহারে কাটছে মানুষ, ওদের জন্য আমাদের খুব কষ্ট বেদনাদায়ক হচ্ছে। এত মানুষ, ওদের কষ্ট দেখে এই প্রগতির সঙ্গে সামগ্রিক চিত্রটা এক জায়গায় ২০০ ছবির মাধ্যমে এক জায়গায় যাতে চিত্রটা ফুটিয়ে তুলতে পারে। দর্শনার্থীদের চোখে মিশে গেছে বিস্ময় আর বেদনা। কেউ নীরবে ফুল দিচ্ছেন শিশুদের ছবির সামনে, কেউ আবার কাঁধে বাচ্চাকে তুলে দেখাচ্ছেন মণ্ডপের আলো। কেউ নীরবে প্রার্থনা করছে, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দী করছে গাজার শিশুদের মুখ। পূজার মণ্ডপ হয়ে উঠেছে প্রতিবাদের কণ্ঠ আর মানবতার পাঠশালা। এখানে আসছি, এখানে একটু অন্যরকম ফিলিংস হইতেছে। এখানের যে ডেকোরেশন বা যে থিমটা, সেটা ফিলিস্তিন গাজার সব
মানে ছোট বাচ্চা এবং তাদের কষ্ট সম্পর্কিত ব্যাপার নিয়ে সবকিছু দেখে অনেক কষ্ট লাগতেছে যে তাদের ব্যাপার চিন্তা করে এরকম যাতে আর কোনো শিশুর সাথে না হয়। প্রত্যেকটা ছবি যে মানে যুদ্ধ বিধ্বস্ত যেই শিশুদের যেই ব্যাপারটা নিয়ে যে একটা ব্যাপার মানে এখানে তুলে ধরা আর কি, প্রত্যেকটা পিকচারে সেই জিনিসগুলা মিন করে। আমরা যে আনন্দ মুখরতার সাথেও একটি জাতি বা দেশের যুদ্ধের এবং যুদ্ধ পরিস্থিতিতে নির্মমতার চিত্র উৎসমুখভাবে তুলে ধরতে পারি, সেটা এই থিম বা প্রাঙ্গণ থেকে আপনারা অনুভূত করবেন। এই শিশুরা শুধু গাজার নয়, এরা মানবতার প্রতীক। মা কালী যেমন অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ান, তেমনি আয়োজকরাও দাঁড়াতে চেয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। কোনো দেশ থেকে গণতন্ত্র হারিয়ে যাওয়া বা অর্থনীতির পতন খুবই দুঃখজনক, আর তাই রূপক অর্থে বরফ দিয়ে ডেমোক্রেসি বা গণতন্ত্র লেখা ভাস্কর্য নির্মাণ করে জনগণকে সচেতন করতে চেয়েছেন মার্কিন দুই শিল্পী। ৩,০০০ পাউন্ড ওজনের বরফের ভাস্কর্য, লেখা রয়েছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। কিন্তু বরফ নির্মিত এই গণতন্ত্র ধীরে গলে যাচ্ছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের সামনে ন্যাশনাল মলে ডেমোক্রেসি শব্দ লেখা এই বরফের ভাস্কর্যটি দেখা যায়। সারাদিন ধরে ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয় বরফের এই ভাস্কর্য। আমেরিকা দুর্বল গণতন্ত্রের প্রতীক হয়ে উঠছে, এটি বোঝাতেই তৈরি করা হয় ভাস্কর্যটি। লাস্ট কল ডেমোক্রেসি আইজড শিরোনামের এই ভাস্কর্য শিল্পী নোরা লিগোরানো এবং মার্শাল রিজের যৌথ নির্মাণ। মার্কিন আইসক্রিম প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরির সহ-প্রতিষ্ঠাতা বেন কোহেনের নেতৃত্বে ন্যাশনাল আপ ইন আর্মস প্রচারণার জন্য এটি তৈরি করা হয়। গণতন্ত্র আক্ষরিক অর্থেই চোখের সামনে গলছে। এটি জনসাধারণের শিল্পকর্ম, যা রূপক অর্থে গলে যাচ্ছে বলেন শিল্পী লিগোরানো। We're out here today with 3,000 pounds of ice that spell out the word democracy, because there is an urgency to what's happening politically in this country right now, and specifically an urgency and a call to action to save democracy. আমাদের গণতন্ত্রের সাথে কি ঘটছে তা জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এটাই উপযুক্ত সময় বলেন আরেক শিল্পী। Being in front of the Capitol, sandwiched between the Washington Monument and the Capitol, seemed like an ideal location to show people what's happening to our government. 5 ফুট দৈর্ঘ্য আর 17 ফুট প্রস্থের ব্যতিক্রমী এই ভাস্কর্য দেখতে ভিড় করেন অনেকেই। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী আজ। বরিশালে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে পালন করছে দিনটি। সকাল ৯:৩০টায় নগরীর বগুড়া রোডে কবির পৈতৃক ভিটায় নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে স্থাপিত কবির মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুরাগীরা। পরে মিলনায়তনে বরিশাল কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের উদ্যোগে কবি আড্ডা ও সঙ্গীত পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, কবির চিন্তা চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। নির্জনতার যে আত্মার আলো এখানে আবির্ভাব হয়েছিল, সেটা সমগ্র পৃথিবীর মানুষের সে নির্জন পবিত্রতার স্পর্শ পাক, সেটাই কাম্য আমাদের। বাংলাদেশকে যেভাবে রূপসী দেখতে চেয়েছেন আমাদের পরবর্তী প্রজন্ম, সেই রূপসী বাংলাদেশ তুলে ধরার এবং সেই বাংলাদেশকে গঠন করার জন্য যে কার্যক্রম, সেগুলো যেন আমরা সামনের দিকে চালিয়ে যাই। দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক মঞ্চ নাটক নবাব সিরাজউদ্দৌলা। দীর্ঘদিন পর এমন নাটক দেখতে পেরে দারুণ খুশি সব বয়সের দর্শক। হিলি রিপোর্টার হালিমাল রাজের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতরাতে মুক্তমঞ্চে প্রদর্শিত হয় ঐতিহাসিক মঞ্চনাটক নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবন, দেশপ্রেম ও তার প্রতি বিশ্বাসঘাতকতার ইতিহাস ফুটে ওঠে এই নাটকে।
দীর্ঘদিন পর এমন আয়োজন দর্শকদের আনন্দিত করে। এতে দেশীয় সংস্কৃতি চর্চা, নতুন প্রজন্মের শিক্ষা, সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে তাদের আশা। আমরা সবাই ইন্ডিয়ান ভোজপুরির দিকে সবাই আসক্ত হচ্ছি, তো সেই সময়ে এসে এই সময়ে আমাদের পুরোনো কালচার, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা এভাবে ফুটে তুলছে। আমরা অনেক আনন্দিত। আমি বিশ্বাস করি যে এই যে চিরাচরিত যে শিল্প, এটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি তারা হেল্প করে, তো নিশ্চয়ই আগামীতে একটা ভালো জায়গা তৈরি হবে। বাচ্চাদের বিনোদনের তেমন কোনো উপায় বা মাধ্যম নাই, তো মাঝে মধ্যে যদি এইসব জিনিস হয় তাহলে আমরা বাচ্চাদের নিয়ে আসে এসব বিনোদন দেখাতে পারি। আয়োজকেরা বলছেন, তরুণ প্রজন্ম দেশ ও ইতিহাস সম্পর্কে জানুক, এটিই তাদের চাওয়া। সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করার কথাও বলেন তারা। বিভিন্ন জাতীয় দিবসে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম করতে হয়, সেখান থেকে আমার এই চিন্তাটা যে একটা মুক্ত মঞ্চ করব, এখানে সবাই এসে অনুষ্ঠান উপভোগ করবে। তো এটা করার পরে কিন্তু স্যারই এসে আমাদের এটা উদ্বোধন করেছিলেন, তখন থেকে আমার একটা শখ ছিল যে মঞ্চ করলাম, নাটক হবে না একটা, সেইখান থেকে আজকের এই প্রয়াসটা আমাদের। বাংলা সাহিত্যের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, বাংলা লোক সাহিত্যের, সেই উপাদানগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমার বিশ্বাস বিরামপুর উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে আজকের এই নাটক মঞ্চায়নের মাধ্যমে, এর মাধ্যমে সুষ্ঠু বিনোদনের সমাজে একটা ধারা আবার আগের মতো ফিরে পাবে। ইতিহাস ও সংস্কৃতি সচেতনতা বৃদ্ধিতে এমন আয়োজন যদি নিয়মিত হয়, তবে হারিয়ে যাওয়া মঞ্চনাটকের ঐতিহ্য আবারও ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। আধুনিক সরঞ্জাম না থাকার পরেও পুকুরে সাঁতার শিখে দেশ সেরা হচ্ছেন কিশোরগঞ্জের নেকলেস সুইমিং ক্লাবের সাঁতারুরা। জাতীয় প্রতিযোগিতায় অধিকাংশ সাঁতারুই আসছে সেখান থেকে। নিউজ শো প্রতিবেদনে থাকছে তাদের গল্প। জাতীয় সাঁতারই হতে পারে না ইলেকট্রনিক স্কোরবোর্ডের টাইমিংয়ে। সেখানে আধুনিক সুইমিং পুল ছাড়াই শুধু পুকুরে সাঁতার প্রশিক্ষণ নিয়ে নিয়মিতভাবেই দেশ সেরা হচ্ছেন কিশোরগঞ্জের নিকলি থেকে আসা সাঁতারুরা। নিকলি সদর ইউনিয়নের মিরহাটির আবুল কাশেমের ছেলে আবুল হাশেম এলাকার সাঁতারুদের গুরু, যিনি 1980 সালে গোড়াপত্তন করেন নিকলি সুইমিং ক্লাবের। 1994 সালে ক্লাবটিকে অনুমোদন দেয় ফেডারেশন। এখন প্রতিদিন 2 বেলা 100-এরও বেশি সাঁতারু প্রশিক্ষণ নেন এই ক্লাবে, যে ক্লাব থেকে উঠে এসেছেন নাজমুল হক হিমেল, কারার মিজান, কারার সামিদুল, নিয়ামুল হক, মোহাম্মদ কাজল মিয়া, আরিফুল ইসলাম ও মেয়েদের মধ্যে রুমানা আক্তার, ফারজানা হকের মতো সাঁতারুরা। আন্তর্জাতিক পর্যায়েও স্বর্ণ জিতেছেন তারা। চলমান জাতীয় সাঁতার প্রতিযোগিতায় 60 জন ছেলে ও 10 জন মেয়ে অংশ নিচ্ছেন নিকলি থেকে। এদের মধ্যে কাজল মিয়া রেকর্ড গড়েছেন 3টি ইভেন্টে, আর রোমানা আক্তার জিতেছেন 4টি স্বর্ণ। যদিও তারা নিকলির নয়, জাতীয় প্রতিযোগিতায় খেলেছেন আলাদা বাহিনীর হয়ে, তবে তাদের অনুপ্রেরণা নিকলির সাঁতারুদের জন্য। প্রথমত পারতাম না, মানে আসেন না প্র্যাকটিস করাই, যেমন আমরা প্র্যাকটিস করাই, আস্তে আস্তে করতে অনেকটা ভালো প্র্যাকটিস পারি। মেন উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু বাংলাদেশ ন্যাশনালে নয়, আমরা বাহিরে গিয়ে অনেক ভালো কিছু করতে চাই। 44 বছর ধরে বিনা পারিশ্রমিকেই নিকলিতে সাঁতার শেখাচ্ছেন আবুল হাশেম। তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন হাজার সাঁতারু। জাতীয় পর্যায়ে কমপক্ষে 23 সাঁতারু অংশগ্রহণ করছে এই সময়ের কালের মধ্যে। এরপর আমার ছেলেদের কি পরিমাণ স্বর্ণ পদক পাইছে আমি হিসাব দিতে পারবো না। কিকবোর্ড, প্যাটেল, এইগুলি সুইমিংয়ের সরঞ্জাম ফাইলে আমরা চলবে। দেশের সাঁতারুদের আঁতুড়ঘর বলা হয় নিকলি সুইমিং ক্লাবকে। ফেডারেশনের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পায় এই ক্লাবের সাঁতারুরা। ফেডারেশন এবং অন্যান্য যদি কোনো প্রতিষ্ঠান থাকে, অন্তত ক্লাবগুলোকে, যে সমস্ত ক্লাবগুলি রেজাল্ট করতেছে তাদের জন্য কিছু অনুদান দেওয়া। নিকলির অনুপ্রেরণায় প্রতিভাবান সাঁতারু তৈরিতে সব এলাকাতেই এমন ক্লাব চায় ফেডারেশনের কর্মকর্তারা। আজমাউল মোত্তাকিন, মাছরাঙ্গা, নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।